রজনী দেবীর বৌমা পায়েল বাচ্চা কোলে করে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে। নাতিকে দেখে রজনী দেবী খুবই খুশি হন এবং পায়েলের কোল থেকে বাচ্চাটিকে কেড়ে নিয়ে বলেন, দাও দাও, আমাদের ছেলেটাকে আমাদেরকে দিয়ে দাও। কই গো আমার ছোট সোনা, তোমার বাড়িতে তুমি এবার ভালোভাবে থাকবে। এখানে আমরা সবাই তোমার দেখাশোনার জন্য আছি, তোমাকে কোনো কষ্ট দেব না। পায়েল, এবার তুমি তোমার পথ দেখো, তোমাকে আর আমাদের প্রয়োজন নেই। মা, দয়া করে আমার উপরে এত বড় অন্যায়টা করবেন না। আমি এই অবস্থায় এখন কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো পথও নেই। আপনারা দয়া করে আমাকে এই বাড়িতে আশ্রয় দিন। আমি একটা কাজের লোকের মতো এখানে থেকে যাব। আমি কথা দিচ্ছি, আমি কখনো কোনো ঝামেলা করব না। শুধু একবার করে আমার ছেলেটাকে দেখবো আর দুমুঠো ভাতেই আমার দিন কেটে যাবে। কখনো না, তুমি এখানে আর একটা মুহূর্ত থাকতে পারবে না। এমনিতেই শুধু বাচ্চার জন্য আমরা তোমাকে এতদিন পুষে রেখেছিলাম এখানে, আর না। এই বলে রজনী দেবী পায়েলকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। রজনী দেবীর স্বামী মনোহর বাবু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রজনী দেবী কারোর কথা শোনেন না। ঘটনাটা আজ থেকে প্রায় 2 বছর আগেকার। রজনী দেবী তার ছেলে সন্দীপের পায়েলের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন। বাড়িতে সবাই খুবই খুশি ছিল, কিন্তু পায়েলের তখনও বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। সে তার মা সুস্মিতা দেবীকে বলে, মা, তুমি তো জানো আমার এখন পড়াশোনা করার কত ইচ্ছে। লেখাপড়া শিখে আমি চাকরি করব, অনেক বড় হব। তুমি প্লিজ মা আমার এখন বিয়ে দিও না। বিয়ে করে আমি এভাবে আমার কেরিয়ারটাকে নষ্ট করতে চাই না। কেরিয়ার, ভবিষ্যৎ এসব শুধু তোর আছে? তোর কি নিজের ছোট ছোট ভাই বোনদের উপরে একটুকু দয়া মায়া হয় না? তোর বাবা মারা যাবার পর আমি কত কষ্ট করে তোদের 3 ভাই বোনকে মানুষ করেছি। আজও লোকের বাড়িতে কাজ করে তবে সংসার চালাচ্ছি। তোর বিয়ে যদি ওই বাড়িতে হয়ে যায় তাহলে আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। তোর ভাই বোনরা একটু ভালো করে মানুষ হওয়ার সুযোগ পাবে, আমাদের সমস্যার সমাধান হবে। আর তুই এসব না ভেবে শুধু নিজের স্বপ্ন, নিজের চাকরি এসব নিয়ে ভাবছিস। মা, বিশ্বাস করো, আমি শুধু নিজের কথা ভাবলে এসব কথা বলতাম না। চাকরি করে আমি তো তোমাদের সবাইকে একটা ভালো জীবন দিতে চাই। আমি রোজগার করব, তোমাকে, ভাই বোনদেরকে সবাইকে একটা ভালো বাড়িতে নিয়ে যাব, তোমার চোখের অপারেশন করাবো। আমি অনেক কিছু ভেবে রেখেছি মা। দেখ মা, তুই যদি সত্যি সত্যি আমাদের জন্য এসব কিছু করতে চাস তাহলে এই বিয়েটা করে নে। এই বিয়েটা করে নিলে 2 দিনেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। তুই না করিস না আর, আমি তোর সামনে হাত জোড় করছি, এই বিয়েটা করে নে মা। এভাবেই সুস্মিতা দেবী হাত জোড় করে তার মেয়ের কাছে কান্নাকাটি করে। মায়ের কান্না, ভাই বোনেদের অবস্থা দেখে পায়েল বাধ্য হয়ে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এদিকে বিয়ের দিনে বরযাত্রী সহ বর এসে হাজির হয়। বিয়ে সবে শুরু হতে যাবে ঠিক এমন সময় রজনী দেবীর ফোনে তার এক পরিচিত জ্যোতিষীর ফোন আসে এবং তিনি বলে দেন যে পায়েলের সঙ্গে যদি তার ছেলের বিয়ে হয় তাহলে ভবিষ্যতে তার ছেলের অনর্থ হওয়ার সুযোগ আছে। এই কথা শুনে রজনী দেবী খুবই চিন্তায় পড়ে যান এবং জ্যোতিষীর কাছে এই বিপদ কাটানোর উপায় জানতে চান। উপায় জানতে পেরে তিনি মণ্ডপে বিয়ে বন্ধ করে পায়েলকে এবং সুস্মিতা দেবীকে একটি অন্য ঘরে নিয়ে গিয়ে কথাবার্তা শুরু করেন। দেখুন দিদি, আমার জ্যোতিষী মশাই পরিষ্কার করে বলে দিয়েছেন, আপনার মেয়ের যদি আমার ছেলের সঙ্গে বিয়ে হয় তাহলে 3 বছরের মাথায় আমার ছেলের বড় বিপদ হবে, আর আমি কখনোই আমার ছেলের বিপদ ডেকে আনতে চাই না। তাই এই বিয়েতে আমি একদমই রাজি নেই। দিদি, আপনি এরকম করে বলবেন না। দেখুন বাইরে কত লোকজন এসে গেছে, বিয়ে এবার শুরু হবে। এই সময় আমার মেয়েকে এভাবে ছেড়ে গেলে ও জীবনটা নষ্ট হয়ে যাবে, আর ওর সাথে সাথে আমাদের সবাইকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। এই অপমানের লোকজন আমাদেরকে শান্তিতে বাঁচতে দেবে না। দিদি, আপনি দয়া করে এরকম করবেন না। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, আপনি কিছু একটা উপায় বার করুন। এরকম হতে দেবেন না দয়া করে। ঠিক আছে, আমি জ্যোতিষী বাবাকে জিজ্ঞাসা করেছি, উনি একটা উপায় বলেছেন। উপায়টা হলো বিয়ের 2 বছরের মাথায় আপনার মেয়েকে আমার বাড়ির একটা উত্তরাধিকারী দিতে হবে, আর সেই সঙ্গে সঙ্গে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। দেখুন, আপনাদের যত টাকা লাগে আমরা দিতে রাজি আছি। ইনফ্যাক্ট ডিভোর্সের পর আপনার মেয়ের সমস্ত খরচা দিতে আমার ছেলে বাধ্য থাকবে। এর থেকে বেশি আমি আর কিছু করতে পারবো না। আপনি যদি রাজি থাকেন তাহলে বলুন, আর না হলে বিয়েটা এক্ষুনি ভেঙে দিন। এতগুলো টাকা পয়সার কাছে সুস্মিতা দেবী একেবারে চুপ করে যান। তিনি মেয়ের দিকে চোখের জল নিয়ে তাকান এবং তাকে বোঝানোর চেষ্টা করেন। মায়ের এই স্বার্থপরতা দেখে পায়েল আর কোনো প্রতিবাদ করে না এবং বিয়ে করতে রাজি হয়ে যায়। তবে বিয়ের পর শ্বশুরবাড়িতে তাকে খুবই অত্যাচারের মধ্যে থাকতে হতো। মা, আজকে এটুকুই আটা আছে, এতে করে 6টার বেশি রুটি হবে না। 6টা রুটি আমাদের জন্য যথেষ্ট। আমরা 3 জন মানুষ, 2টো করে রুটি খেয়ে নেব। তুমি তোমার জন্য কিছু একটা দেখে নাও, আমি কালকে আটা কিনবো, তারপর তুমি রুটি খেতে পাবে।
রজনী দেবী পায়েলকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতেন এবং নিজে সেবাও করাতেন। তবে খাবার দেওয়ার সময় তিনি খুবই কিপটেমো করতেন। বেশিরভাগ দিন পায়েলকে বেঁচে যাওয়া খাবার এবং বাসি তরকারি খেতে হতো। দেখতে দেখতে বছর পেরিয়ে যায় এবং পায়েল গর্ভবতী হয়। যাক, এতদিন পর আমার মনের আশা পূরণ হয়েছে। আমি তো ভেবেছিলাম এই মেয়ের গর্ভে সন্তানও আসবে না। এই 10 মাস আর একে সহ্য করব, তারপর আমার নাতিকে নিয়ে এই মেয়েকে চিরদিনের জন্য ঘর থেকে বিদায় দেব। 10 মাস শাশুড়ির অত্যাচার সহ্য করে পায়েল কোন রকম এসে বাড়িতে সময় কাটায়। তারপর তার সন্তান হয়ে গেলে তাকে তার শাশুড়ি ঘর থেকে তাড়িয়ে দেয়। কাঁদতে কাঁদতে পায়েল রাস্তায় হাঁটতে থাকে আর বলে, আমার ছেলেটাকেও আমার কাছ থেকে কেড়ে নিল ওরা। কি জানি আমার ছেলে আমাকে ছেড়ে কি করে থাকবে। এদের মনে কি একটুকু দয়া মায়া নেই? একটা দুধের শিশু, তার প্রতি কি এদের একটুকু করুণা হয় না? এরা আমাকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? আমি আমার মায়ের কাছে যাব। আমার মাকে গিয়ে আমি আমার দুঃখের কথা বলবো। মা নিশ্চয়ই আমাকে ফেলে দেবে না। পায়েল তার মায়ের কাছে যায় এবং দেখে সেখানে তার ছোট ভাই নিজের স্ত্রী এবং মেয়ের সঙ্গে বসে ডাইনিং টেবিলে খাচ্ছে। ছোট বোন রিয়া কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। পায়েলকে দরজার সামনে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুস্মিতা দেবী বলেন, আরে পায়েল, তুই হঠাৎ? তোর অবস্থা এরকম কেন? কি হয়েছে? মা, সবকিছু শেষ হয়ে গেছে মা। ও বাড়ি থেকে আমাকে ওরা তাড়িয়ে দিয়েছে আর 2 দিনের মধ্যে ডিভোর্স পেপার চলে আসবে। তোমার মেয়ের জীবন শেষ হয়ে গেছে মা। আচ্ছা আচ্ছা, চুপ কর, একটু চুপ কর। এভাবে কান্নাকাটি করিস না। আয়, ঘরের ভেতরে আয়। বাইরে পাড়া প্রতিবেশী সবাই আছে, সবাই শুনে ফেলবে। এই বলে সুস্মিতা দেবী তার মেয়েকে ঘরের ভেতরে নিয়ে যান এবং বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এদিকে ননদকে ফিরতে দেখে বৌদি ছবির মুখ ভার হয়ে যায় আর বলে, দেখলে তো তোমার দিদি বাপের বাড়ি চলে এলো। অবস্থা দেখে মনে হচ্ছে তো জামাইবাবু তার মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। দেখবে 2 দিন পর ডিভোর্স দিয়ে দেবে। এবার সারা জীবন এই ডিভোর্সি বোনকে নিয়ে না বসে বসে খাওয়াও। তোমাকে বলে দিচ্ছি, এ যদি সারা জীবন এখানে থাকে তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে একেবারে থাকবো না। যাই হোক, একটা ব্যবস্থা করবে, তারপর অন্য কথা হবে। এভাবে ছবি তার স্বামীর কানে ননদের বিরুদ্ধে নানান রকম কথা বলে। ছোট বোন রিয়ারও দিদির এই অবস্থা দেখে তার প্রতি কোনো রকমের করুণা হয় না এবং সে বলে, মা, তুমি তো জানো কালকে রাহুলের পরিবার সবাইকে নিয়ে এখানে আসবে। এখন যদি দিদির এই ডিভোর্সের ব্যাপারটা ওরা জানতে পারে তাহলে আমার ফ্যামিলির উপরে কেমন ইমপ্রেশনটা পড়বে ওকে তুমি বলো। দিদির জন্য তো আমার বিয়ে হওয়ার আগেই সবকিছু ভেঙে যাবে। কেন রে দিদি, তুই এখানে এলি কেন? তোর কি আমাদের প্রতি একটুকু দয়া মায়া নেই? এভাবে তুই কিছু চিন্তা ভাবনা না করে স্বার্থপরের মতো নিজের কথা ভেবে এখানে চলে এলি। রিয়া, চুপ কর। তোর দিদি কোন সমস্যার মধ্যে আছে তুই জানিস? শুধু শুধু এভাবে বলিস না। রিয়া কিছু ভুল বলেনি মা। শুধু ও সমস্যা না, আমারও সমস্যা হচ্ছে। আমার বাপের বাড়ির লোকেরা যখন এসব জানতে পারবে তখন তারা আপনার ছেলের ব্যাপারে কত কি ভাববে বলুন তো। আপনার ছেলে আজ একটা ভালো কোম্পানিতে সার্ভিস করছে, শুধুমাত্র আপনার বড় মেয়ের জন্য ওর রেপুটেশনটা খারাপ হবে। বৌদি এবং ছোট বোনের এই খোঁটা শুনে পায়েলের চোখে জল চলে আসে এবং সে বলে, বাহ, এখন তোমাদের প্রেস্টিজ, রেপুটেশন আর মানুষ সম্মান এসব নিয়ে খুব চিন্তা হচ্ছে বলো। মনে আছে তোমাদের আমি যদি এই বিয়েটা না করতাম তখন আমার ছোট ভাই আজও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। আরে বাবা, ও তো গ্র্যাজুয়েটও নয়। আমার বিয়ের পর আমার স্বামী সুপারিশ করে ওর চাকরি করিয়েছিল, আর এখন আমাকে নিয়ে ওর মান সম্মানের ব্যাপার। বাহ। আর রিয়া, তুই মনে আছে দিলীপের সঙ্গে প্রেম করে তুই আত্মহত্যা করতে গিয়েছিলিস? তখন তোকে কে বাঁচিয়েছিল? আমি যদি তোকে ওখান থেকে না সরিয়ে আনতাম আজ তোর কি অবস্থা হতো মনে করতো একবার। পায়েলের কথা শুনে সবাই মাথা নিচু করে নেয়। আজ না শ্বশুর বাড়ি আমাকে আশ্রয় দিল আর না বাপের বাড়ি, তাহলে আমার বাড়ি কোথায়? কোনটা আমার বাড়ি? পায়েল যখন এভাবে কান্নাকাটি করছিল তখনই তার স্বামী সেখানে এসে উপস্থিত হয় এবং সবার সামনে নিজের ভুল স্বীকার করে এবং নিজের মায়ের কর্মের জন্য পায়েলের কাছে ক্ষমা চায়। আসলে সে এ বিষয়ে কিছুই জানতো না। তার মা সবকিছু নিজের প্ল্যান অনুযায়ী করেছিল, কিন্তু সন্দীপ যখন সবকিছু জানতে পারে তখন সে মাকে এবং বাড়িকে ত্যাগ করে। তারপর সে পায়েলকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে সন্দীপ, পায়েল এবং নিজেদের সন্তানকে নিয়ে নতুন জীবন শুরু করে আর ওরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। না, আজ আমাকে যেতেই হবে। আমি বিকিকে কোনো মতেই ভুলতে পারবো না। ওকে আমায় বিয়ে করতেই হবে। ও আমার সঙ্গে কখনো এরকম করতে পারে না। এই চারুলতা, তোর কি হলো রে মা? তুই এরকম বসে বসে কাঁদছিস কেন? কাঁদবো না তো কি করবো মা? ওই বিকি বিয়ে করে নিয়েছে, আর তুমি তো জানো মা আমি বিকিকে কত ভালোবাসি।
আমার দৃঢ় বিশ্বাস ওই মধুমিতা ডাইনি ওকে কালো জাদু করেছে। হ্যাঁ, তোর কষ্টটা বুঝতে পেরেছি, কিন্তু এখন কি করবি বল? ওর তো বিয়ে হয়েই গিয়েছে। তা তুই এখন ওকে ভুলে যা। আর তোকে তো দেখতে শুনতে ভালো, সম্বন্ধ খুঁজলে তোর অনেক ভালো জায়গায় বিয়ে হবে। না মা, আমি ওকে কোনো মতেই ভুলতে পারবো না। প্রয়োজনে আমি ওর দ্বিতীয় স্ত্রী হব, কিন্তু আমি ওকেই বিয়ে করব। এটা ছিল গোবিন্দপুরের ঘটনা, যেখানে চারুলতা তার মা দেবকী দেবীর সঙ্গে বাস করত। চারুলতাকে দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু তার সত্ত্বেও সে বিবাহিত বিকিকে বিয়ে করতে চাইছিল। এরপর সে সেদিন বিয়ের প্রস্তুতি নিয়েই বিকির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু বিকির বাড়িতে গিয়ে সে আলাদা কিছুই দেখতে পায়। এই মুখ পুড়িয়ে তুই কি বলছিস? তুই জেনে শুনেও একটা হিজড়ার সঙ্গে সংসার করতে চাইছিস? আমাদের কথা শোন, এই হিজড়াকে আমাদের হাতে ছেড়ে দে, আর তুই অন্য ছেলে দেখে বিয়ে করে ভালো করে সংসার কর। একে শুধু দেখতেই চিকনা, কিন্তু এর ভিতরে কিছুই নেই। না, আমি এটা কখনোই করতে পারবো না। আমার বিকি যেমনই হোক, ও আমার স্বামী, আর আমি জেনে শুনেই ওকে বিয়ে করেছি। এবারে আপনারা বুঝেছেন? হায় রে হাই, এই শুনছিস এই মেয়ে কি বলে রে? আরে মূর্খ, তুই যেটা ভাবছিস সেটা কখনোই সম্ভব নয়। এর ভবিষ্যৎ এখানে এই গ্রামে নেই, এর ভবিষ্যৎ আমাদের সঙ্গে তালি বাজিয়ে টাকা তোলার। এই মেয়ে, তোকে তো দেখে নতুন বউ বলে মনে হচ্ছে, এখন তুই কিছু বল না। এভাবেই হিজড়াগুলি সেদিন চারুলতার দিকে প্রশ্ন ছুড়ে দেয়, কিন্তু তারা জানতো না যে চারুলতাও সেদিন হিজড়া বিকিকে বিয়ে করার জন্যই এসেছে। এরপর চারুলতা একেবারে হতবাক হয়ে যায়। বিকি হিজড়া শুনে তার মুখ খোলা কি খোলাই রয়ে যায়। আসলে তারা ঠিকই বলছিল, বিকি সত্যি সত্যি একটা হিজড়া ছিল। অনেকদিন আগের ঘটনা, যখন বিকির জন্মও হয়নি, তখন বিকির মা সুপর্ণা দেবী তার স্বামী রামপাল বাবুর সঙ্গে প্রতাপপুরেই থাকতো। এই যে সুপর্ণা, আমি তোমাকে কত করে বলেছি না তুমি এই অবস্থাতে বেশি কাজ কাম করবে না, তার সত্ত্বেও তুমি এগুলো করছো। এখন আমি না করলে বাড়ির কাজ কে করবে বলো? বাড়িতে তো আমি একাই থাকি। হ্যাঁ সে জানি, কিন্তু তুমি এখন প্রেগনেন্ট, আমি চাই না তুমি কাজ করতে গিয়ে আমার ছেলের কোনো সমস্যা হোক। আসলে রামপাল বাবু তার স্ত্রী সুপর্ণাকে খুবই ভালোবাসতো, আর তাই গর্ভবতী অবস্থায় থাকাকালীন তাকে বেশি কাজ করতে দিত না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন সুপর্ণার প্রসব যন্ত্রণা শুরু হয়। তখন রামপাল বাবু আর দেরি না করে গ্রামেরই একটি বৃদ্ধ দাইমাকে সেখানে ডেকে নিয়ে আসে। এরপর দাইমা দরজা বন্ধ করে বেশ কিছুক্ষণ সুপর্ণার বাড়ির মধ্যে থাকে। ও শেষে সে বাইরে বেরিয়ে এলে, এই যে মাসিমা, আমার কি বাচ্চা হলো বলো না, ছেলে হোক কিংবা মেয়ে হোক তাতে আমার কোনোই সমস্যা নেই। আমার এই প্রথম বাচ্চা, এখন যাই হোক না কেন আমি সকলকেই মিষ্টি মুখ করাবো। হে হে। না না, তার আর প্রয়োজন হবে না। তোর ভাগ্যই খারাপ, তোর কপালে ছেলে মেয়ে সুখ নেই। এ তুমি কি বলছো মাসিমা? তাহলে কি আমার মৃত সন্তান হয়েছে নাকি? কিন্তু আমি যে একটু আগেই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। দূর বাবা, তোকে আর কি বলি। মৃত হলেও তো এত চিন্তা থাকতো না, বুঝেছিস? কারণ তোর হিজড়া সন্তান হয়েছে। এখানে এসে তো আবার পুরো মেজাজটাই খারাপ হয়ে গেল। এবারে তোকে সকলে হিজড়ার বাবা বলে ডাকবে। দাইমার কথা শুনে রামপালের কপালে চিন্তার ভাঁজ পড়ে, কারণ তার ঘরে হিজড়া সন্তান জন্ম নেবে এটা সে স্বপ্নেও ভাবেনি। এরপর সে তখন কি বলবে কিছুই ভেবে পাচ্ছিল না। তখন দাইমা বলে, চিন্তার কিছুই নেই, ওই সন্তানকে বাঁচিয়ে রেখে কোনোই লাভ নেই। তুই বরং ওকে গলা টিপে মেরে ফেল, কারণ বারবার কথা শোনার থেকে একবার কথা শোনা অনেক ভালো। আর তোর ঘরে ছেলে হয়েছে এখনো পর্যন্ত কেউ জানে না, আর জানলেও মৃত সন্তান হয়েছে বলে কাটিয়ে দিবি। হ্যাঁ মাসিমা, তুমি ঠিকই বলেছো, আমি বরং এটাই করব, কারণ আমি এই অভিশাপ নিয়ে বাঁচতে পারবো না। এভাবেই সেদিন রামপাল তার নবজাত শিশুকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের সমস্ত কথাবার্তা জানালায় দাঁড়িয়ে সুপর্ণা শুনে ফেলে। তখন সে মনে মনে ভাবে, না, আমার চোখের সামনে আমার ছেলেকে মেরে ফেলবে, এটা আমি কিছুতেই হতে দেব না। এ হিজড়া হলে এতে এর কি দোষ? ঈশ্বর তো একে পাঠিয়েছেন, তাই এরও বাঁচার অধিকার আছে। আমি বরং এখনই একে নিয়ে এখান থেকে পালিয়ে যাই, তাহলে এর প্রাণ বেঁচে যাবে। সুপর্ণা সেদিন এভাবেই মনস্থির করে নেয় ও সে সকলের চোখের আড়াল হয়ে সেখান থেকে গোবিন্দপুরে পালিয়ে এসেছিল।
এরপর সে বিকিকে নিয়ে নতুন একটি জীবন শুরু করে। বিকিকে লেখাপড়া শেখাতে থাকে। বিকি পড়াশোনায় খুবই মেধাবী ছিল, তাই সে পড়াশোনা শেষ করে ওখানেরই স্কুলে চাকরি পায়। নতুন জায়গায় গিয়ে সুপর্ণা দেবী বিকির হিজড়া হওয়ার কথাটিকে গোপন করে রেখেছিল, যার ফলে বিকি ও সুপর্ণা দেবী ছাড়া কেউ এ ব্যাপারে কিছুই জানতো না। এভাবেই সময় অতিবাহিত হচ্ছিল। এমনই একদিন বিকি যখন স্কুলে পড়াচ্ছিল তখন, স্যার স্যার, আজ আমার দিদি আপনাকে আমাদের বাড়িতে ডেকেছেন। দিদি বলল আপনার সঙ্গে নাকি কি দরকার আছে। ওহ গড, এই মেয়েটাকে কি যে বলি কিছুই ভেবে পাচ্ছি না। এত করে মানা করা সত্ত্বেও এ আমার পিছুই ছাড়ছে না। কি হলো স্যার, আপনি যাবেন তো? না তো দিদি খুব মন খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, আমার সময় হলে আমি যাব। এখন তুমি মন দিয়ে পড়াশোনা করো। বাচ্চা মেয়ে মিষ্টি ছিল মধুমিতার ছোট বোন, আর মধুমিতার বলে দেওয়া কথাই সে সেদিন এসে বলেছিল। আসলে মধুমিতা প্রথম থেকেই বিকিকে খুব পছন্দ করত, কিন্তু বিকি হিজড়া হওয়ায় সে তাকে কোনো উত্তর দিত না। কিন্তু আজ একটু আলাদাই ব্যাপার হয়ে গিয়েছিল, কারণ মধুমিতার বাড়ি থেকে তার বিয়ে ঠিক করে দিয়েছিল। এরপর প্রতিদিনের মতো সেদিনও স্কুল শেষে বিকি তার বাড়ি চলে আসে। তখন সে বাড়িতে এসে দেখে মধুমিতা আগে থেকেই তার বাড়িতে বসে আছে ও সে সুপর্ণা দেবীর সঙ্গে গল্প করছে। কাকিমা, আমি তো একটা জিনিস বলতেই ভুলে গেলাম। আমি আজ বিকির জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছি। আমি জানি বিকি পায়েস খেতে খুব ভালোবাসে। আরে বাহ, আমি তো দেখছি তুই বিকির সব কিছুই খেয়াল রাখিস। হ্যাঁ, খেয়াল না রাখলে চলে নাকি? আমার যে বিকিকে খুবই ভালো লাগে, কিন্তু ও এসব কিছুই শুনতে চায় না। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে বিকি আসে ও সে রাগ দেখিয়ে বলে, না, আমার শোনার কোনোই প্রয়োজন নেই, কারণ তুমি আমায় পছন্দ করলেও আমি তোমায় পছন্দ করি না। এবারে বুঝেছো? কি, তুমি আমায় পছন্দ করো না? ও, তার মানে আমি বুঝেছি, তুমি ওই চারুলতাকে পছন্দ করো, তাই তো? তাহলে আমি লোকের মুখ থেকে ঠিকই শুনেছি। সে তুমি যা ভাবার ভাবো, তাতে আমার কিছুই আসে যায় না। আর হ্যাঁ, আর একটা কথা, তুমি কখনোই বাচ্চাদেরকে স্কুলে উল্টোপাল্টা কথা বলে পাঠাবে না। এভাবেই অপমান করে বিকি সেদিন মধুমিতাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এগুলো জানালায় দাঁড়িয়ে চারুলতা শুনছিল, আর সে শুনে খুবই খুশি হয়ে যায়, কারণ মধুমিতার মতো চারুলতাও বিকিকে পছন্দ করত। এরপর চারুলতা খুশি মনে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর সুপর্ণা দেবী বিকিকে বলে, তুই এটা ঠিক করলি না বাবা। মধুমিতাকে তোর এরকম করে বলা উচিত হয়নি। ও সত্যি সত্যি তোকে পছন্দ করে। হ্যাঁ মা, আমি জানি, শুধু মধুমিতাই নয়, চারুলতাও আমাকে পছন্দ করে, আর আমি সেটাই চাই না। কারণ তুমি তো জানো মা, আমি হিজড়া। এখন আমার মধুমিতাকেই ভালো লাগে, কিন্তু আমার কি করার আছে বলো? আমি সাধারণ মানুষের মতো নই। হ্যাঁ রে বাবা, আমি জানি, আর সেজন্যই তো তোকে নিয়ে আমার এত চিন্তা হয়। এখন ঈশ্বরই ভালো জানেন যে তোর ভাগ্যে কি আছে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে মধুমিতা আসে ও সে এসে বলে, মা, আপনাকে কাঁদতে হবে না, কারণ আমি বিকিকে ভালোবাসি। এখন ওর যাই সমস্যা থাকুক না কেন, আমি ওর সঙ্গেই থাকতে রাজি আছি। আমি তো বিকিকে বিয়ে করব বলেই বাড়ি থেকে চলে এসেছি। কিন্তু মা, এটা কি সমাজ মেনে নেবে? কে কি ভাববে তাতে আমার কিছুই যায় আসে না। আমি জানি মা, বিকির মতো আমি কাউকেই পাবো না, আর বিকিও আমায় খুব ভালোবাসে। মধুমিতা সেদিন এভাবে বললে সুপর্ণা দেবী খুবই খুশি হয়ে যায় ও সে বিকির সঙ্গে মধুমিতার বিয়ে দিয়ে দেয়। এরপর তারা বেশ কিছুদিন হাসি খুশিতে বসবাস করছিল। কিন্তু আজ কোনো ক্রমে হিজড়ার দল বিকির হিজড়া হওয়ার খবরটা পেয়ে গিয়েছিল, তাই তারা বিকিকে নিতে সেখানে এসেছিল। কিন্তু মধুমিতার কথা শুনে ও তার বিকির প্রতি ভালোবাসা দেখে তারা বলে, বাহ রে মেয়ে, বাহ, আজ তোর মতো বউ এই প্রথমবার দেখলাম, যেখানে লোক সাধারণ মানুষকেও হিজড়া বলে সংসার ভেঙে দেয়, আর তুই সেখানে হিজড়ার সঙ্গেও সংসার করতে চাইছিস? হ্যাঁ মাসিমা, চাইছি, কারণ মানুষের সঙ্গে সংসার করতে গেলে সে মানুষ কিনা এটা প্রথম দেখতে হয়। সেখানে কে কানা, কে খোঁড়া, কালো, ফর্সা দেখলে চলে না। আর বিকি যাই কমতি থাকুক না কেন, তবুও বিকি আমার জন্য বেস্ট। মধুমিতার কথা শুনে সেদিন সকলেরই ভুল ভাঙে।
এরপর সকলেই মধুমিতাকে আশীর্বাদ করতে থাকে। এগুলো দেখে চারুলতার ভুল ভাঙে ও সে সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর সকলেই যে যার বাড়ি চলে যায়। এদিকে মধুমিতা বিকিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে।